আসিফ নজরুলরা তো ভীত সন্ত্রস্ত বলেই তো এ ধরনের জরিপ করে এখন, তাই তো? আসিফ নজরুলদের শুধু ভীত সন্ত্রস্ত হওয়া, সে উপদেষ্টা ছিল কিংবা তারা যে দুর্নীতি করেছে এগুলো সামনে আসলে তাদের অবস্থা খুব খারাপ হবে, পৃথিবীর কোথাও গিয়ে তারা থাকতে পারবে না। কারণ এখন পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে ইউনূস সরকার যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু ডিম থেরাপি চলেছে, আর এখন তো ক্ষমতায় নাই, পৃথিবীর কোনো জায়গাতে গিয়ে তারা নিরাপদ থাকবে না। এই যে ভয় কিংবা এই যে আতঙ্ক, এটি কিন্তু শুধু মূল নয়, এখানে অত্যন্ত সুস্পষ্টভাবে এই মানুষগুলোর রাজনৈতিক দর্শন খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বারবার বলেছি যে সলিমুল্লাহ খানরা, অর্থাৎ সলিমুল্লাহ খানদের মতো মানুষরা যারা আসলে বাংলাদেশেই বিশ্বাস করে না, তারা আওয়ামী লীগ সম্পর্কে এরকম ধৃষ্টতাপূর্ণ সেন্টেন্স ব্যবহার করতে পারে। আর আসিফ নজরুল, সে তো সবসময়ই অনুপ্রবেশকারী কিংবা গুপ্ত ছিল। গণ আদালতের সময় যেই মানুষটি জাহানারা ইমামের সাথে থেকেছে এবং গণ আদালতের সকল রায়ের কপি তার কাছে ছিল, এক সময় সে এসে বলল সবকিছু হারিয়ে গেছে। তার মানে সে কিন্তু প্ল্যান করে একজন আইনজীবী হিসেবে ডক্টর এই জাহানারা ইমামের ঘনিষ্ঠ হন এবং তারপরে ওই কাগজগুলো তার আয়ত্তে নিয়ে সেগুলো তিনি ধ্বংস করে দেন। অর্থাৎ গণ আদালতের রায় দিতে গিয়ে যে গোলাম আজমের ফাঁসির রায় ঘোষিত হয়েছিল, সেই রায়ের সকল সকল যুক্তি এবং প্রতিযুক্তির কপিগুলো যেই ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টসগুলো আসিফ নজরুল ধ্বংস করে। এবং এরপরে আপনি দেখবেন যে সে বিভিন্ন সময়ে বিএনপির সমালোচনা করেছে, আওয়ামী লীগের সমালোচনা করেছে, বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন বলার চেষ্টা করেছে, আওয়ামী লীগকেও সন্ত্রাসী সংগঠন বলার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যখন আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া আর কারো কোনো অস্তিত্ব থাকে না, তখন এসে আওয়ামী লীগকে পাঁচ আগস্টে সরিয়ে দেওয়ার পরে তারা কিন্তু প্রথমে বিএনপির উপরে ভর করে। কিন্তু বিএনপির রাজনৈতিক অস্তিত্বই কিন্তু নির্ভর করতেছে তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কতটা অবস্থান নিবে। সুতরাং শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণার পরে আসিফ নজরুল তার রাজনৈতিক দর্শন, আদর্শ এবং আতঙ্ক, এই সব কিছু মিলিয়ে তার এই স্ট্যাটাস। এবং ধরেন এই যে এখন বাংলাদেশের বাস্তবতা তো মোল্লা, মিলিটারি, মিডিয়া, এরা সবাই একজোট কিন্তু আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে। আপনাকে মাথায় রাখতে হবে বা আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, আমরা যারা অনলাইন অফলাইনে কথা বলি কিংবা দেশের ভেতরে যারা আছে, আমাদের 24-এ রাজনৈতিক একটি পরাজয় হয়েছে। এই রাজনৈতিক পরাজয়ে কারা কারা ছিল, এই রাজনৈতিক পরাজয়ে যে আপনার পাওয়ার ব্যাংকগুলো ছিল, সেই পাওয়ার ব্যাংকের অন্যতম পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এই পাওয়ার ব্যাংকে অন্যতম অংশীদার চায়না, যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। এই পাওয়ার ব্যাংকের অন্যতম সমন্বয়ক এবং অংশীদার হচ্ছে পাকিস্তান এবং তাদের সহযোগী হচ্ছে তুরস্ক। এই পাওয়ার ব্যাংকে দেশের অভ্যন্তরে অনেক অনেক দিন ধরে কাজ করে সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, এদের একটি অংশ এই পাওয়ার ব্যাংকের অংশ ছিল, এই ষড়যন্ত্রের অংশ ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিকটি ছিল বাংলাদেশের পুলিশের ভেতরে উগ্র মৌলবাদীরা, সেনাবাহিনীর ভেতরে উগ্র মৌলবাদীরা, নৌবাহিনী বিমান বাহিনীর ভেতরে উগ্র মৌলবাদীরা এবং র্যাবের উগ্র মৌলবাদীরা। যখন নাকি সামরিক গোয়েন্দা সংস্থা আরেকজন সামরিক অফিসার কে, সাবেক সামরিক অফিসারকে ফোন করে হুঁশিয়ারি করে, স্যার আপনি ওখানে যেন না, ওখানে স্নাইপার আছে, তাহলে খুব যৌক্তিকভাবেই আমাদের কাছে প্রশ্ন আসে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ওই গোয়েন্দা সংস্থা, সংবিধান সব ছুঁয়ে শপথ করা যে গোয়েন্দা সংস্থা কিংবা যে বাহিনী, তারা সরকারের সঙ্গে থাকতে বাধ্য,
তারা সেই স্নাইপারগুলো আইডেন্টিফাই করার পরেও সেই স্নাইপারদের খবর কেন সরকারকে দেয় নাই? কেন তারা সরকার বিরোধী মিছিল যারা করছে তাদেরকে খবরটা দিয়েছিল? এবং জুলাই আগস্টের প্রথম থেকে আমরা বারবার বলেছি যে এই প্রত্যেকটা হত্যা হচ্ছে একটি প্ল্যান্ড কিলিং, পরিকল্পিত হত্যাকাণ্ড। ভিকটিম অফ সার্কামস্টেন্সেস বলে কিন্তু কেউ ছিল না। ভিকটিম অফ সার্কামস্টেন্সেস একজনও নাই। কারণ হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা যুবলীগের যাদেরকে হত্যা করা হয়েছিল সেটা ছিল উগ্র মৌলবাদী জামাত বিএনপির টার্গেট কিলিং। আর আন্দোলনকারীদের যাদেরকে হত্যা করা হয়েছিল, পিটিয়ে হত্যা করুক কিংবা স্নাইপার দিয়ে দিয়ে গুলি করে হত্যা করুক, 7.62 রাইফেল দিয়ে হত্যা করুক, সেটিও কিন্তু প্ল্যান্ড কিলিং। সুতরাং এই যে ভিকটিম অফ সার্কামস্টেন্সেস বলে কিছু ছিল না, এই জায়গাটাতে আওয়ামী লীগ বিরোধী অংশের একটি ঐক্যবদ্ধ শক্তিকে আমরা দেখতে পাই, যারা একটাই পাওয়ার ব্যাংকের অংশ। সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা, এবং এরাই কিন্তু মূলত শেখ হাসিনার পতনকে একেবারেই যৌক্তিক কার্যকর জায়গাতে নিয়ে যাবার ব্যাপারে ভূমিকা রাখে। অথচ তাদের কথা ছিল বাংলাদেশের জনগণের পক্ষে থাকা, তাদের কথা ছিল বাংলাদেশের জনগণকে সেবা করার দায়িত্বে যে সরকার আছে, আওয়ামী লীগ সরকার, তাদেরকে সমর্থন করা। কিন্তু তারা ভেতরে ভেতরে বিশ্বাসঘাতকতা করেছে এবং শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনার সঙ্গেও এরা জড়িত ছিল। আল্লাহর অশেষ রহমত, সৃষ্টিকর্তার অশেষ রহমত, শেখ হাসিনা বেঁচে গেছেন, এবং শেখ হাসিনা বেঁচে গেছেন বলেই আজকে 2 বছরের মাথাতে জাতি আবার স্বপ্ন দেখছে যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং দেশটা আসলে শেষ পর্যন্ত বেঁচে যাবে। আওয়ামী লীগের প্রস্তুতি আপনি কি দেখছেন? আওয়ামী লীগ আজকের বাস্তবতায় দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলতে পারি, আওয়ামী লীগ একেবারেই প্রস্তুত। কারণ একটি রাজনৈতিক সংগঠন সাধারণ জনগণের সমর্থন নিয়েই তো রাজনৈতিক সংগঠন তার এই নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হয় কিংবা গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হয়, রাজপথ দখলে নেয়, তারপর একটি গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার ভেতর দিয়ে ক্ষমতায় যায় এবং তারপরে দেশকে ধারাবাহিকভাবে বিভিন্ন সূচকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই জায়গাতে দাঁড়িয়ে ইউনূসের দেশ ধ্বংস করার যে প্রক্রিয়া, দেশ বিক্রি করে দেওয়ার যে প্রক্রিয়া, তার বিপরীতে জনগণের যে জনমত গড়ে উঠতে শুরু করে আওয়ামী লীগের পক্ষে, তা বর্তমান সময়ে এসে একেবারে স্যাচুরেশনে আছে। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন অপেক্ষা করছে কখন আওয়ামী লীগ ফিরে আসবে। সুতরাং আওয়ামী লীগের নেতৃত্ব যেই মুহূর্তে মাঠে নামবে, ওই মুহূর্তেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের দায়িত্ব বুঝে নেয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের তৈরি হয়ে গেছে। কিন্তু নেতারা কি ফিরছেন? তিনি তো একটা নেতারা আগে ফিরবেন। আমি আপনাকে এইটুকু বলতে পারি, যারা বিদেশে আছে তাদের অনেকে হয়তো ফিরবে না, ফিরতে চায় না। আওয়ামী লীগের শক্তি শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের শক্তি হচ্ছে দেশের অভ্যন্তরে যে তৃণমূল আছে, যে সাধারণ কর্মীরা আছে, তারাই আওয়ামী লীগের শক্তি। সুতরাং আমি দেশে ফিরে গেলাম কি গেলাম না তাতে কিছু যায় আসে না। আওয়ামী লীগ প্রস্তুত এবং এই মাঠ পর্যায় থেকেই নেতৃত্ব আসবে। এবং এর কিন্তু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, ছাত্রলীগ যে পুনর্গঠন হচ্ছে, এই ছাত্রলীগ পুনর্গঠন প্রক্রিয়াতে কিন্তু দেশের অভ্যন্তরে যেই ছেলেগুলো, যেই ছাত্ররা তাদের ছাত্রত্ব হারিয়েছে, সার্টিফিকেট বাতিল করে দেয়া হয়েছে, তারা কিন্তু সেই ছেলে মেয়েরাই কিন্তু আজকে, যেই জেনজি, তারাই কিন্তু আজকে সংগঠিত হয়েছে এবং নতুন নতুন কমিটি হচ্ছে এবং তারা প্রস্তুত হচ্ছে। এর পাশাপাশি আওয়ামী লীগেরও কিন্তু জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় কমিটি হচ্ছে। এই কমিটিগুলো তাদের দিয়ে হচ্ছে যারা দেশে আছে। এবং নেত্রী কয়েকদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগরকে
ঐক্যবদ্ধ করার জন্য, সক্রিয় করার জন্য নতুন করে কমিটি করার নির্দেশনা দিয়েছেন এবং কেন্দ্রীয় নেতাদের বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত হয়ে, যাদের অভিজ্ঞতা আছে সংগঠনকে সংগঠিত করা, আওয়ামী লীগকে আবারও রাজপথের আন্দোলনের একটি সংগঠনের জায়গাতে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা যাদের আছে, তাদেরকেই তিনি দায়িত্ব দিয়েছেন যে আওয়ামী লীগকে সংগঠিত করে নতুন নেতৃত্ব তৈরি করা। সুতরাং নতুন নেতৃত্ব যেহেতু তৈরি হচ্ছে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এই ঘোষণা যখন দিয়েছেন, তখন আওয়ামী লীগ আসলে দেশের মাটিতে তাদের নেতৃত্ব প্রস্তুত আছে। আর দেশের বাইরে যারা আছে তাদেরকে নিশ্চিতভাবেই মামলার মোকাবেলা করতে হবে, জেলে যেতে হবে। যারা জেলে আছে তারাও কিন্তু বেরিয়ে আসতে শুরু করেছে। আমরা অনেক খবরই জানি না, কারণ যেহেতু উপজেলা লেভেলের নেতা, ইউনিয়ন পর্যায়ের নেতারা কিংবা জেলা পর্যায়ের নেতারা জেল থেকে বেরিয়ে আসছে, কেন্দ্রীয় নেতারা এখনো বের হতে শুরু করেনি, 1-2 জন ছাড়া। এরা যখন বেরিয়ে আসতে শুরু করবে, তখন দেশের বাইরে যারা আছে তারাও কিন্তু দেশে গিয়ে এই মামলার মোকাবেলা করে জেলে যাবে, জেল থেকে বেরিয়ে তারাও কিন্তু নেতৃত্বেই আসবে। সুতরাং আমরা যত সহজে বলতে পারি যে দেশের বাইরে আছে, ফিরে আর যাচ্ছে না কেন, প্রত্যেকটা রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে সময়। অসময় কিংবা সুসময় বলে কিছু নাই, সময়, টাইমিং। এই টাইমিংটা যখন হবে, তখন যারা দেশে আছে, দেশের বাইরে আছে, তারাও ফিরে আসবে। যেমন দুটো গুরুত্বপূর্ণ চরিত্র, ঢাকার ইসমাইল হোসেন সম্রাট অথবা গাজীপুরে জাহাঙ্গীর, এই আচ্ছা, দুজনকে কিন্তু আপনি অনেকদিন ধরে সক্রিয় করা যায় না। এই বুঝিনি, আপনি কি বললেন? সরি। এই যে দুজন গুরুত্বপূর্ণ চরিত্র, ইসমাইল হোসেন আপনি সম্রাট, গুরুত্বপূর্ণ চরিত্র বলার এই শব্দের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। আপনি আলোচিত চরিত্র বলতে পারেন, গুরুত্বপূর্ণ চরিত্র না। রাজনীতিতে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ সবসময় মাঠের ত্যাগী নেতাকর্মীরা। জাহাঙ্গীরের ছাত্রলীগ করার অভিজ্ঞতা আছে, গাজীপুরের মেয়র, কিন্তু গাজীপুরের অত্যন্ত প্রভাবশালী মাটি ও মানুষের নেতাদের ভেতরে আহসানুল্লাহ মাস্টার একজন। তার ছেলে রাসেল ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল, সেও তো এমপি ছিল। অনেক গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল ভাই। এমনকি গাজীপুর শহরের আজমতুল্লাহ কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্র। সেই হিসাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্র জাহাঙ্গীরও, যার সঙ্গে ছাত্রলীগ করার অভিজ্ঞতার কারণে তরুণ প্রজন্মের একটা অংশ জাহাঙ্গীরের সঙ্গে কাজ করেছে এবং জাহাঙ্গীরের অভিজ্ঞতা আছে ছাত্রলীগ নিয়ে। কিন্তু ঢাকা শহরে আপনি যে সম্রাটের কথা বলছেন, সেই সম্রাটের আপনি আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় তার কোনো রাজনৈতিক ভূমিকার উদাহরণ কি আপনার কাছে আছে? নাই তো। সম্রাট তো ওই সময় তো কোন গুরুত্বপূর্ণ চরিত্রই ছিল না। হ্যাঁ, সম্রাট গুরুত্বপূর্ণ কখন হয়ে ওঠে? সম্রাট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন যখন দল ক্ষমতায়। আবার এই সম্রাটের ক্যাসিনো যে ঘটনাটি, সেই ঘটনার সম্রাট তো গ্রেপ্তার। তাকে কেন কারাগার থেকে আওয়ামী লীগের সময় মুক্তি দেওয়া হয়েছিল? কারণ সে ভীষণ অসুস্থ ছিল। তার মানে আগামী দিনের আওয়ামী লীগের রাজপথের আন্দোলনে শারীরিক অসুস্থতা নিয়ে তার জন্য সক্রিয় হওয়াটা কিন্তু কঠিন। এটি হচ্ছে বাস্তবতা। আরেকটি হচ্ছে তৃণমূলের যেই শক্তি আওয়ামী লীগের, অর্থাৎ আওয়ামী লীগ তো আসলে একটি শৈশবের, মানে স্কুলে পড়া একটি ছেলের প্রথম প্রেম হচ্ছে ছাত্রলীগ। তারপরে ধীরে ধীরে ছাত্রলীগ থেকে যুবলীগে যায়, আওয়ামী লীগে যায়, প্রেমের পূর্ণতা পায়, একটি সম্পর্কের ভেতর দিয়ে বৃহত্তর পরিবারের অংশ হয়ে ওঠে। সেই ধারাবাহিক জায়গাতে যারা সম্রাটের সঙ্গে ছিল তাদের বেশিরভাগেরই কোনো অভিজ্ঞতা ছিল না, বরং যাদের অভিজ্ঞতা ছিল তারা 16 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তারা
অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছে। এবং আওয়ামী লীগের এই যে রাজনীতি, 16 বছরের রাজনীতি, সেই রাজনীতির জায়গাতে কমিটি বাণিজ্য একটা শব্দ তো যুক্ত হয়েছে। এই শব্দটা তো ছিল, এটি তো অত্যন্ত দুঃখজনক। সেই জায়গা থেকে ক্ষমতায় থেকে অবৈধ অর্থের মালিক হওয়া, ক্যাসিনোর মতো একটা ঘটনার সঙ্গে জড়িত থেকে, এই সকল কিছু নিয়ে যাদের সঙ্গে লাখ লাখ মানুষ দেখেছেন, 5 আগস্টে সেই মানুষগুলো কোথায় গিয়েছিল? বাদ দেন 5 আগস্টে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে, পারে নাই। 32 নম্বর যেদিন ভাঙা হয়েছিল সেদিন কোথায়? ঢাকা শহরে 5 লাখ লোকের সমাগম ঘটাতে পারে এরকম কথাও তো আমরা শুনেছি। সেই 5 লাখ লোকের সমাগম ঘটানো মানুষ, 500 মানুষকে এক জায়গায় করে 32 নম্বর ভাঙার বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই তারা। আমি তো ঢাকা মহানগরের আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগ সম্মিলিতভাবে যে আন্দোলনগুলো করেছে, 90-এর আন্দোলন থেকে শুরু করে 96-এর তত্ত্বাবধায়ক সরকার, 2001-এর 1/11, 2004-এর 21শে আগস্ট, কিংবা 2006-এর 1/11, কিংবা 2001-এর বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপি জামাতের যে নিপীড়ন নির্যাতন, তার বিরুদ্ধে আমি ঢাকার ছেলে, মতিঝিলে জন্ম হওয়া আমার, আমি যেভাবে অংশগ্রহণ করেছি, আমার কোনো রাজনৈতিক পদ না থাকার কারণে আমি তো সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির রাজপথের কর্মী থেকে নিজেকে সরিয়ে নিয়ে, গুটিয়ে নিয়ে অনেক বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছি। অথচ আজকে আপনার শোতে বলছি, বিএনপির সময়ে, বিএনপি যখন ক্ষমতায় 2001 থেকে 2006, আমার বিরুদ্ধে 119টা মামলা হয়েছে। আপনার মনে আছে অপারেশন ক্লিন হার্ট যখন করলো, অপারেশন ক্লিন হার্টে আমি গ্রেপ্তার হয়েছি। এই যে নিয়ে পিটিয়ে মেরে ফেলে বলতো যে হার্ট অ্যাটাকে মারা গেছে, আমি সেই নির্যাতিত নিপীড়িত কর্মীদের একজন। আমি জেল খেটেছি। সন্ত্রাস দমন আইন নামে একটি আইন করে দ্রুত বিচার করার যে আইনটি করেছিল বিএনপির সরকার আওয়ামী লীগের নেতা কর্মীদের দমন করার জন্য, সেই আইন পাশ করার, সংসদে পাশ করার পরে যেই দিন থেকে এই আইন বাস্তবায়ন শুরু হলো, প্রথম 2টি মামলা আওয়ামী লীগ পার্টি অফিস, 23 বঙ্গবন্ধু এভিনিউ, তার এক পাশ কিন্তু মতিঝিল, আরেক পাশ রমনা। ওই পার্টি অফিস কেন্দ্রিক যত আন্দোলন হতো, প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা মামলায় আমি আসামি ছিলাম। আমার সঙ্গে মতিঝিল থানা আওয়ামী লীগের সেক্রেটারি মারা গেছে, টিপু, সে ছিল। ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি শুভ্র ছিল। মতিঝিল থানা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মনির সোহেল শাহরিয়ার ছিল। যুবলীগের রাজু ছিল। আমরা প্রত্যেকটা মামলাতে আসামি। দ্রুত বিচার আইনের প্রথম 2টা মামলায় আসামি। টানা 21 দিন আমি কোর্টে ছিলাম এবং 21 দিনের মধ্যে রায় হয়েছে, কিন্তু প্রমাণ করতে পারে নাই আমি খালাস পেয়েছি। ওই সময়ে জেলখানায় যাওয়া মানে হচ্ছে 6 মাসের আগে কেউ বেরোতে পারবে না। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নজরুল ইসলাম বাবু, লিয়াকত শিকদার ওই সময় জেলে। আমার সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের এমন কোন নেতা নাই যারা জেলে ছিল না। কেন্দ্রীয় নেতা কেউ বাকি ছিল না যারা জেলে ছিল না। এই সকল যাদের নাম আপনি বললেন, তারা কোথায় ছিল তখন? মানবতার বিরুদ্ধে অপরাধ কনভেনশন করেছিলাম আমরা। আবুল মাল আব্দুল মুহিত, সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর, দেওয়ান শফিউল আরেফিন টুটুল এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনগুলো সহায়ক শক্তি হিসেবে পুরো সাংগঠনিকভাবে এই কাজগুলোকে করেছে। নেত্রীর নির্দেশে এই কাজগুলো হয়েছিল। সেই সময়ে ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার তানিয়া আমির, বর্তমান যে স্পিকার ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তারা আন্তর্জাতিক মানবাধিকার আইনে বাংলাদেশে কি কি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, কিভাবে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে, এই বিষয়গুলো সারা পৃথিবীর মানুষের কাছে তুলে এনেছিল ওই মানবতার বিরোধী কনভেনশনের ভেতর দিয়ে।
এবং ওই কনভেনশনের পরপরই কিন্তু আমরা সবাই গ্রেপ্তার হয়েছিলাম, মাসের পর মাস জেল কেটেছি, শত শত মামলা মাথায় নিয়ে ঘুরেছি। তাদের কাউকে কি আপনি, এই মানুষগুলোর কাউকে কি আপনি এই 16 বছরের কোনো জায়গাতে দেখেছেন? তো এই যে সফেদ আবার আবার সফেদ ফেরত আবার সফেদ ফিরে পা- আসার আগে আওয়ামী লীগ তো এই ফাঁক ফোকর গুলো আগে সবার আগে কাজ করতে হবে, মেরামত করতে হবে। সেগুলোর মেরামত প্রক্রিয়া শুরু হয়েছে এবং নেত্রীর নির্দেশেই সেটা হচ্ছে। নতুন করে উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের অভিজ্ঞতা আছে দলকে সংগঠিত করার। আপনার এই অনুষ্ঠানে আমি সরাসরি নামগুলো উচ্চারণ করছি না, কারণ তাদেরও নিরাপত্তার বিষয় আছে। কিন্তু নেত্রীর নির্দেশে একটি শক্তিশালী সাংগঠনিক দক্ষতা সম্পন্ন মানুষ নতুন করে তৃণমূল থেকে শুরু করে, অর্থাৎ গ্রাম থেকে নগর পর্যন্ত আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। ছাত্রলীগ পুনর্গঠিত হচ্ছে, যুবলীগ পুনর্গঠিত হচ্ছে, আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। সুতরাং আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি এই কাজটি হচ্ছে এবং আগামী দিনের নেতৃত্বে তারাই আসবে বলে আমি বিশ্বাস করি। রাজনীতিতে যাদের ত্যাগ আছে এবং ভবিষ্যতেও যারা ত্যাগ করার জন্য প্রস্তুত, তারাই আগামী দিনের বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সহ আওয়ামী লীগের নেতৃত্বে আসবে। মুক্তিযুদ্ধের পক্ষের মূলধারা হিসেবে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনৈতিক দলগুলো ছিল 214 দল, এদেরকে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার একটা প্রতীক ছিল আওয়ামী লীগের। সেই সর্বশেষ 14 দলের যে যিনি দেখভাল করতেন আমির হোসেন আহমদ, তিনি হন কারাগারে আছেন। এরপরে কি 14 দলকে নিয়ে কাজ করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে? আপনি জানেন এটা? 14 দলকে সক্রিয় করার ব্যাপারে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা সেটি আমি জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে ইউনূস সরকার যেমন মূলত 14 দলের নেতৃত্বে, যে শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের নেতৃবৃন্দের যে মিটিংটা হয়েছিল, যে মিটিংয়ে জামাত নিষিদ্ধ করা হয়েছিল, সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন, সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন হাসানুল হক ইনু, সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনিসুল হক, এই অ্যাডভোকেট আনিসুল হক, এরা সহ যারা জামাত নিষিদ্ধের প্রক্রিয়ায় জড়িত ছিল তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং জামাতের আক্রোশের কারণে এরা জেল থেকে মুক্তি পাচ্ছে না। কিন্তু এই যে জোটগতভাবে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা, এই জায়গাটাতেও আওয়ামী লীগের একটি ব্যর্থতা ছিল বলে আমি মনে করি। যেই 14 দলের রাজনৈতিক সংগঠনগুলো, আমি নিশ্চিত করে ওই 14টি রাজনৈতিক দলের নাম কিন্তু এখন স্পষ্ট করে আমি ধারাবাহিকভাবে 14টি সংগঠনের নাম কিন্তু আমি বলতে পারবো না। তার মানে বাংলাদেশের সাধারণ মানুষেরও মাথায় নাই যে 14 দলের সংগঠনের নেতৃত্বে কোন কোন রাজনৈতিক সংগঠনগুলো ছিল। কমিউনিস্ট পার্টি কিন্তু 14 দলের বাইরে ছিল, কিন্তু ওয়ার্কার্স পার্টি, জাসদ, তারপরে আপনার কি বলে সাম্যবাদী দল, এই যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল, সে রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে ঐক্যটা বজায় রাখার জন্য এবং একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য সরকারের অংশ হিসেবে তাদেরকে অংশীজন করতে আওয়ামী লীগ কিন্তু ব্যর্থ হয়েছিল। যার ফলে 14 দলের বাকি সংগঠনগুলো, যাদের ভোটার অনেক কম কিন্তু তাদের একটি বক্তব্য কিংবা তাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকা যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল না। এককভাবে আওয়ামী লীগই ক্ষমতায় ছিল বলে আমরা ওই সময়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দের আচরণে আমরা তা দেখতে পেয়েছি। কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে ছাত্রলীগ অন্যতম একটি রাজনৈতিক সংগঠন হবার পরেও, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সমৃদ্ধ রাজনৈতিক শক্তি হবার পরেও ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল এবং এই ছাত্র সংগ্রাম পরিষদ 71-এ ছাত্র সংগ্রাম পরিষদ খুব গুরুত্বপূর্ণ ছিল। 90-এর ছাত্র গণ আন্দোলনে এই ছাত্র সংগ্রাম পরিষদ একটি গুরুত্বপূর্ণ শব্দ ছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনেও কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ একটি গুরুত্বপূর্ণ
অংশ ছিল, এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে ছাত্রগণ আন্দোলন, সেখানেও এই ছাত্র সংগ্রাম পরিষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু ক্ষমতায় থাকাকালীন সময়ে ছাত্র সংগ্রাম পরিষদ নামে শব্দটিকে আমরা কিন্তু শুনতে পাইনি, যার ফলে ডাকসুতে কিন্তু আমরা ভিপি নূরকে ভিপি হতে দেখলাম, জিএস সহ বাকি সব পদ পেল ছাত্রলীগ, কিন্তু ছাত্রলীগের ভিপি কিন্তু জয়ী হতে পারেনি। তার এবং মানে যারা ভিপি হচ্ছে মূল পদ, ভিপিটা হচ্ছে সবচেয়ে মূল পদ, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে আমি ভিপি কিংবা জিএস এটির কথা বলছি না, আমি মূলত রাজনৈতিক জায়গাটা বোঝানোর জন্য এই কথাটার অবতারণা করলাম। তার মানে রাজনৈতিক জোট, যেটি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের 3টি জোট যে ছিল, 8 দল, 7 দল এবং 5 দল, এবং এই 3টি জোটের একটা যৌথ রূপরেখা দিয়ে দেওয়া হয়েছিল 10 দফার। এই 10 দফার প্রথম ঘোষণা করে কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ। তার মানে যে কোনো গণ আন্দোলনে ছাত্র সংগঠনগুলোর যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা গুরুত্বহীন হয়ে গিয়েছিল ছাত্র সংগ্রাম পরিষদ নামক শব্দটি না থাকার কারণে। একইভাবে রাজনৈতিক জোট যে একটি গুরুত্বপূর্ণ, সেখানে জোটগতভাবে কারো 1% ভোট থাকতে পারে, কারো 1%-এর কমও ভোট থাকতে পারে। আওয়ামী লীগের 99% ভোট থাকতে পারে, সমর্থন থাকতে পারে, কিন্তু ওই জোটগত অবস্থানটা রাজনৈতিক লড়াইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতেও কিন্তু রাজনৈতিক জোট গঠন করা, ছাত্র সংগঠনগুলোর জোট গঠন করা, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং প্রয়োজনীয় বিষয় ছিল। সেটি জায়গাতেও কিন্তু এক ধরনের আমরা অপারগতা কিংবা আমরা একটি পরিণতি দেখতে পেয়েছিলাম, যে সেই জোটগত অবস্থানগুলো ছিল না। তবে আশা করছি যে আওয়ামী লীগ নিজেদেরকে যেমন সংগঠিত করছে, ঠিক একই রকম ভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক সংগঠনগুলোকেও আবার একই সাথে এক কাতারে নিয়ে এসে বাংলাদেশে ছাত্র রাজনীতিতে ছাত্র সংগ্রাম পরিষদ এই শব্দটিকে গুরুত্বপূর্ণ করে তোলা, এবং রাজনীতিতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির একটি রাজনৈতিক জোট গঠন করা, এই দুটি কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এবং অতীব প্রয়োজনীয় একটি অংশ হিসেবে এটিকে সামনে আনতে হবে। আমি হলো অন্য একটা প্রসঙ্গে যাই। প্রফেসর ইউনূস বাইরে গেছেন, ভিআইপি প্রটোকলে তিনি দেশ ত্যাগ করেছেন, ফ্রান্সে গেছেন উনি, এবং ফ্রান্সের যে হোটেলটায় তিনি আছেন, আমাদেরকে এইমাত্র একজনে এই হোটেলে ইউনূস এই হোটেলে অবস্থান করতেছে আপাতত এই হোটেলে অবস্থান করতেছে। এই যে হোটেল, মানে আমাদেরকে অনেকে বলছেন যে উনি বাইরে গেছেন, বা ওনার সাথে যে তারেকের সম্পর্কটা, যেমন খলিল তো পররাষ্ট্রমন্ত্রী আছেই, মূল ইয়েটা হচ্ছে উনার নানা বিষয়কে কাজে লাগিয়ে উনি আশ্বস্ত করেছেন তারেককে, তিনি বাইরে থেকে এই করবেন সেই করবেন। এগুলোর কোনো বাস্তবতা আছে? আর বাস্তবতা কেন থাকবে না? আপনি তো দেখেন, হামের মহামারীর জন্য যদি মানে ইউনূসকে বিচারের আওতায় আনা হয়, তাহলে এই হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইউনূসের ফাঁসি হওয়া উচিত। এবং একজন সাধারণ মানুষ যখন কোর্টে রিট করতে গেল, সেই রিটের শুনানি বন্ধ করে দিল, ইউনূস গিয়ে তারেক জিয়ার সঙ্গে দেখা করলো। আমি কিন্তু আপনার শোতেই ডক্টর ইউনূসের লন্ডন সফরের সময় এবং তারেক রহমানের সাথে মিটিং এর সময় আমি কিন্তু বলেছিলাম যে এটি কিন্তু একটি রাজনৈতিক ঐক্য গঠনের ভেতর দিয়ে আগামীতে বাংলাদেশে একটি পাতানো নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হতে শুরু করলো, যেখানে বিএনপি নেতারা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে, তাকে দ্বৈত নাগরিকত্বের কারণে তাকে কি বলে ক্ষমতা থেকে সরাতে বলেছে ডক্টর ইউনূসকে। বিএনপির সকল নেতারা বক্তৃতা করেছে। ক্ষমতায় আসার পরে শেখ খলিলুর রহমানকে যখন পররাষ্ট্রমন্ত্রী বানায়, তখন তো আমরা বুঝেই যাই যে এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকা আর তারেক রহমানের ক্ষমতায় আসার ভেতরে কোনো পার্থক্য নেই।
ডক্টর ইউনূসও জামাত ব্যাকড একটি গভর্নমেন্ট ছিল, তারেক রহমানও জামাত ব্যাকড একটি গভর্নমেন্ট। জামাতে ইসলামী কারা? জামাতে ইসলামী হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক চক্রের একটি বাংলাদেশের অংশ। তাদের অন্যতম মানুষটি হচ্ছে ডক্টর ইউনূস। সুতরাং ডক্টর ইউনূস তারেক রহমানকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করছে এবং করবে। একই রকম ভাবে তারেক রহমানও ডক্টর ইউনূসকে বাঁচানোর চেষ্টা করবে, এবং এটি একটি ঐক্যবদ্ধ প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা একমত হয়েছিল বলেই নির্বাচন হয়েছে এবং বিএনপি ক্ষমতায় এসেছে।